এত সুন্দর নাচ! এরকম নাচ আমরা আগে কখনো দেখিনি। রোজার নাচ মন্ত্রমুগ্ধকর ছিল, যেন রাজার গায়ে কোনো মন্ত্র পড়ে গেছে। কিন্তু রোজা কি করছে এই গল্পটি দেখতে ওয়াও ফেরি টেল সাবস্ক্রাইব করো। প্রাচীন কাল থেকে গোলাপি সাপগুলিকে সর্বদা একটি নিম্ন শ্রেণীর উপজাতি হিসেবেই বিবেচনা করা হতো। সবুজ সাপ দ্বারা নিপীড়িত মহিলা গোলাপি সাপগুলিকে দাসী হিসেবে দেখা হতো, আর পুরুষদের দাসে পরিণত করা হতো। জীবন সর্বদা ঘৃণার অন্ধকারে আবৃত ছিল। সবচেয়ে শক্তিশালী আর এদের মধ্যে সবচেয়ে প্রতিবাদী গোলাপি সাপ ছিল রোজা। রোজা নাচকে ঘৃণা করত, সে শুধু মার্শাল আর্ট পছন্দ করত। রোজা, তুমি আবার নাচের ক্লাস বাদ দিয়েছো? আমি নাচ পছন্দ করি না, আমি শুধু মার্শাল আর্ট অনুশীলন করতে চাই। ঠিক আছে, তবে একজন শক্তিশালী যোদ্ধা হও। আমার মেয়ে 18 বছর বয়সে সমস্ত তরুণ গোলাপি সাপ মেয়েদের দাসী নির্বাচনের জন্য নেওয়া হয়েছিল। রোজা চায়নি যে তার ভাগ্য অন্যের দ্বারা নির্ধারিত হোক। রোজা, তাড়াতাড়ি ওকে ফিরিয়ে আনো। রোজা, ভেতরে থাকো, যাই ঘটুক না কেন বাইরে এসো না। তাড়াতাড়ি খোঁজো। না, একগুয়ে বৃদ্ধ। সেই ফাঁকা থেকে রোজা তার চোখের জল ধরে রাখার চেষ্টা করলো। তার বাবা তাকে রক্ষা করার জন্য জীবনের ঝুঁকি নিল। বাবা! আমাদের কামড়ানোর সাহস করলে? গোলাপি সাপ তো বিষাক্ত নয়। সে কথা শেষ করতেই সবুজ সৈনিক অজ্ঞান হয়ে পড়ে গেল। রোজা শক্তি অনুভব করলো আর সবুজ সৈন্যদের দলের দিকে ঝাঁপিয়ে পড়ল। থামো। জেসন অবাক হলো যে রোজার বিষ সবুজ সাপদের ক্ষতি করতে পারে। আমরা শুধু রাজা আদ্রিয়ানের আদেশ পালন করছি। যারা তার আদেশ অমান্য করে আমরা তাদের নির্মূল করি। আমি এর প্রতিশোধ নেব। আমি তোমাকে সাহায্য করতে পারি। কেন? অ্যাড্রিয়ান আর আমার বাবা একই, কিন্তু আমাদের ভিন্ন মা। সে ছিল দাসীর ছেলে আর আমি আসল মায়ের ছেলে। আদ্রিয়ানের মা ছিল গোলাপি সাপ। রাজার গোলাপি সাপেদের প্রতি দুর্বলতা ছিল, আর সেই আদ্রিয়ানকে সিংহাসন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আর এদিকে আমি তাকে সাহায্য করার জন্য তার প্রধান উপদেষ্টা হলাম। আমার মা এই অন্যায় সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত মারা গেল। আমিও তোমার মতো আমার মায়ের প্রতিশোধ নিতে চাই, আর যেটা আমার সেটা পুনরুদ্ধার করতে চাই। আমি আদ্রিয়ানকে আঘাত করতে চাই। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এটা তোমাদের গোপন রাখতে হবে, বুঝেছো? ঠিক আছে। জেসন রোজাকে একজন দক্ষ আততায়ী হওয়ার প্রশিক্ষণ দিতে শুরু করলো। জেসন তাকে সবুজ সাপের আচরণও শিখিয়ে দিল। খুব ভালো হচ্ছে রোজা। এটা এমন একটা ওষুধ যা তোমার চুলের রং পরিবর্তন করবে। এটা নাও। আঘাত করবে না, নইলে তোমার আসল পরিচয় দুর্গে প্রকাশ পেয়ে যাবে। দুর্গে প্রবেশের পর রোজার লক্ষ্য ছিল আদ্রিয়ানের কপালে লাগানো সেই জাদুকরী স্কেলটি অর্জন করা। সেই স্কেলটি সমস্ত বিষের বিরুদ্ধে সুরক্ষা ঢাল হিসেবে কাজ করছিল। এর জন্য রোজাকে দাসী নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছিল। ঠিক, আমি একজন দাসী না হওয়ার জন্য পালিয়ে এসেছি, আর এখন আমাকে প্রধান দাসী হতে হবে। কিন্তু যদি আমি চেষ্টা না করি, আমি কখনোই অ্যাড্রিয়ানের কাছে পৌঁছতে পারবো না। সবুজ সাপগুলি তাদের রন্ধন সম্পর্কীয় দক্ষতা প্রদর্শনের জন্য প্রতিযোগিতা করছিল।
পরবর্তী জন। রোজার থালাটি শেষে ছিল এবং অ্যাড্রিয়ান অনিচ্ছাকৃতভাবে এটার স্বাদ গ্রহণ করেছিল। এই খাবারের স্বাদ এত পরিচিত। আমি এটা নিশ্চিতভাবে জিতবো। পরের দিন প্রাসাদে একটি ভোজের আয়োজন করা হলো এবং সবুজ সাপগুলি তাদের মোহনীয়তা প্রদর্শন করলো। কি হচ্ছে? অন্য কোনো উপায় না পেয়ে রোজা একটি তলোয়ার নিয়ে মঞ্চে এলো। রোজা তরবারির খেলার সাথে নাচের সমন্বয়ে এক অনন্য পারফরম্যান্স তৈরি করলো। এই নাচ। হঠাৎ একটা সবুজ সাপ উড়ে গেল। রোজা তলোয়ারকে সরিয়ে দিল। কোনো দ্বিধা ছাড়াই অ্যাড্রিয়ান তাকে উদ্ধার করতে ছুটে গেল। আরেকটু হলেই রোজা আহত হয়ে পড়তো আর সবার সামনে প্রকাশ পেয়ে যেত। আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ। আমি রোজাকে বিয়ে করব। এটাই সেই মেয়ে যাকে আমি পছন্দ করি। বিয়ের প্রস্তুতির সময় অ্যাড্রিয়ান রোজার প্রতি আরো বেশি যত্ন আর মনোযোগ দিয়েছিল। অ্যাড্রিয়ানের দুষ্টতা সম্পর্কে তার প্রাথমিক কুসংস্কারগুলি ধীরে ধীরে দূর হয়ে গেল। অ্যাড্রিয়ান জেসনের কথা মতো নয়। বিয়ের আগের রাতে আমি আশা করি এই স্কেল তোমাকে রক্ষা করবে। আমার কি করা উচিত? আমি কি এটা জেসনকে দেব নাকি আমি এটাকে নিরাপদে রাখবো? রোজা স্কেলটি পেয়ে গেছে জানার পর জেসন তাকে ডেকে পাঠালো। বিয়ের দিন এসে গেল আর রোজাকে অত্যাশ্চর্য সুন্দর লাগছিল। দাঁড়াও। আমাকে এটা পেতে সাহায্য করার জন্য ধন্যবাদ রোজা। আদ্রিয়ান, তুমি ব্যর্থ। তোমার প্রেয়সীও তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। আমি এমনটা করিনি। জেসন মিথ্যে বলছে। তাড়াতাড়ি আমাকে স্কেলটা দাও। আদ্রিয়ান খারাপ মানুষ নয়। আমি তার ক্ষতি করতে চাই না। তুমি খুব নির্বোধ। জেসন। জেসন ঊর্ধ্বমুখী হয়ে উঠল আর আদ্রিয়ানকে আক্রমণ করে বসলো। এদিকে স্কেল হারানোর কারণে আদ্রিয়ান সহজেই পরাজিত হলো। আদ্রিয়ানকে দ্রুত মুক্তি দাও। রোজার পরিশ্রমী প্রশিক্ষণের কারণে সে দ্রুত রক্ষীদের পরাজিত করলো। একগুয়ে মেয়ে। রোজার বিষ জাদুকরি স্কেল ধ্বংস করলো। তুমি আমার পরিকল্পনা ভেস্তে দিয়েছো। রোজা, তোমাকে ধোকা দেওয়ার জন্য আমি দুঃখিত। না, তোমার কোনো দোষ নেই। আমি সব জানতাম। তুমি যেটা রান্না করেছিলে সেটা ছিল আমার প্রয়াত গোলাপি মায়ের মতো, আর তোমার তরবারি নাচটাও ছিল আমার মায়ের মতোই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি বলেই আমি সবসময় তোমাকে আমার পাশে রেখেছিলাম। না, দুঃখিত ভাই, তোমার কারণেই তোমার এই পরিণতি। আমি তোমার আচরণের জন্য গোলাপী সাপ গোত্রের কাছে সমস্ত সামরিক আর কূটনৈতিক ক্ষমতা হস্তান্তর করে সংশোধন করতে চাই।
এদিকে আমি গোলাপি সাপেদের অত্যাচার করার জন্য আমার ক্ষমতার অপব্যবহার করেছি। এখন আমি আমার ভুলের মূল্য দিতে চাই। আদ্রিয়ান রোজার ক্ষত ব্যান্ডেজ করে দিল আর কৃতজ্ঞতার সাথে তার হাত ধরল। আমি রাজি। জন রাজ্যের সবুজ বন ছিল হাজার হাজার বিপজ্জনক পোকামাকড়ের আবাসস্থল। সেখানের গাছপালাগুলো জীবন নেওয়ার মতো ভয়ঙ্কর ছিল। আর বিশেষ করে সেই সমস্ত বিপজ্জনক প্রাণীরা যাদের কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না, তারা এখানে বাস করত। আলি, থামো! কিন্তু কেউ জানতো না এই বনের মালিক হলো অবলি, খুব সুন্দর একটা মেয়ে। তোমাকে কতবার বলেছি মানুষকে শুধু শুধু ভয় দেখাবে না, চলে এসো। আর যদি ভালো বাচ্চা হতে চাও তবে তুমি যা ক্ষতি করেছো তার ক্ষতিপূরণ করো। তুমি কি জানো আমি সেই শিশু ছিলাম যাকে নেকড়ে ঈশ্বর নিয়ে এসেছিল। তার জন্মের পরেই অবলির বাবা মা তাকে বনের বাইরে রেখে গিয়েছিল। নেকড়ে দেবতা তাকে যত্ন সহকারে দেখাশোনা করত। সে ছিল খুব চটপটে আর উদ্যমী। সে বনের সবকিছুকে এমন ভাবে ভালোবাসতো যেন এটা তারই একটা অংশ। নেকড়ে অবলীকে মানুষের ভাষা শেখায় এবং তাকে মানুষের সাথে এই আশায় কথা বলতে দেয় যে সে একদিন তার পরিবারকে খুঁজে পাবে। এরপর এক সময় সেই নেকড়ে মারা যায় এবং মারা যাওয়ার আগে সে অবলীকে সবুজ বনের মালিক হিসেবে দায়িত্ব দিয়ে যায়। তাকে একটা মূল্যবান সিংহ দিয়ে যায় যা দিয়ে সে বনের আত্মাকে নিয়ন্ত্রণ করে। অবলি, একটা কথা মনে রেখো, বন্য পশুদের কখনোই নিজেদের মধ্যে ঝগড়া করতে দিও না, আর রাজ পরিবারের ক্ষতি করতে দেবে না, কারণ প্রাক্তন রাজার দয়ায় আমি অভিশাপ মুক্ত হয়েছি। তার মানে এই বনের মালিক হওয়ার জন্য আমাকে সবসময় ভালো কাজ করতে হবে। এইসব বলার পর অবলি ছেলেটাকে তার দেখাশোনার জন্য নিয়ে এলো। যখন ছেলেটির ক্ষতগুলো সেরে উঠছিল তখন তারা দুজন খুব সুন্দর আর আনন্দময় সময় কাটালো। অবলি তাকে শেখালো কিভাবে বাঁচতে হয় আর ধীরে ধীরে তাকে বনের সাথে একত্রিত করে তোলে। এদিকে রাজপুত্র অবলীকে শিখিয়েছিল কিভাবে গণনা করতে হয়, চিঠি লিখতে হয় আর শহরের এলাকার গল্প বলতে হয়। তার গল্প শুনে ধীরে ধীরে অবলী বিলাসবহুল শহর সম্পর্কে কৌতূহলী হয়ে ওঠে। রহস্যময় জায়গার স্বপ্ন দেখে যেখানে তার মতোই মানুষ বাস করে। কিছুদিন পর রাজপুত্রের বাড়ি ফেরার সময় হলো। আরে কেঁদো না, আমি আবার ফিরে আসব। যখন তুমি গণিত সমাধান করে ফেলবে তখনই আমি ফিরে আসব আর তোমার জন্য একটা বড় উপহার আনবো। যদিও সে বুঝতে পারেনি এটা ভালোবাসা, তবুও সে তার আকাঙ্ক্ষা আর প্রত্যাশা খুব ভালোই বুঝতে পারে। এটা কি দই আলি? হ্যাঁ ঠিক বলেছো, তোমাকে তো পুরস্কার দিতে হবে। যখন সে ফিরে এলো তখন দেখলো যুবকটি ছিল ডন রাজ্যের রাজপুত্র এইটেন। সে আবুলিকে সভ্য জীবনে ফিরিয়ে আনতে চেয়েছিল, যেখানে সেই বন থেকে দূরে রাজপুত্র বড় হয়েছে। আমি তোমাকে খুব পছন্দ করি, কিন্তু এই বনের আমাকে প্রয়োজন। আমি এদের ছেড়ে যেতে পারবো না। নেকড়ে মারা যাওয়ার পর থেকে শিকারীরা বন্যজন্তুদের হত্যা করে খুব উৎপাত করছে। আবুলি, আমরা বিয়ে করে ফেললে এরপর আমি রাজ্যের শিকার চুক্তি করতে পারি, যার মাধ্যমে জঙ্গল রক্ষা পাবে। সে প্রতিশ্রুতি পেল জঙ্গলের প্রাণীরাও নিরাপদ থাকবে। আর এদিকে আবুলিও রাজকুমারকে ভালোবাসতো আর সে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছিল,
তাই সে সেই সম্পর্কে জানতে চাইতো, আর তাই সে রাজি হয়ে গেল। এদিকে রাজকুমার এইটেনের মতো রাজপরিবারের কেউই মেয়েটিকে মেনে নিতে পারছিল না। তারা অবলীকে বদলে তাদের মতো হওয়ার প্রশিক্ষণ দিচ্ছিল। খাওয়া, দাঁড়ানো, মৌলিক আচার আচরণ থেকে শুরু করে খুব কষ্টকর আচার অনুষ্ঠান পর্যন্ত সবই তাদের সাথে মানানসই হতে না পারায় আবলি খুব দুঃখিত হচ্ছিল। এমনকি রানী ও রাজকন্যাদের দ্বারা তার প্রতি অত্যাচার ও অন্যায় সে লুকানোর চেষ্টা করছিল, যাতে এগুলো শুনে রাজকুমার কষ্ট না পায়। অবলি, তোমাকে একটা কথা বলতে চাই। আচ্ছা, আমাকে বলুন। আমার চোখে একটু ধুলো পড়েছে। আমি তোমার কাছ থেকে কিছু কথা লুকিয়ে রেখেছি। আমার বাবা চেয়েছিলেন আমি প্রতিবেশী দেশের রাজকুমারীকে বিয়ে করি, যেন আমাদের সামরিক বাহিনী শক্তিশালী হয়। আর সে চিরসবুজ বন রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল, কারণ সে ভেবেছিল তোমার অতুলনীয় শক্তি রয়েছে। আমি জানি মানুষ আমাকে পছন্দ করে না। এইডেন, তুমি কি আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করবে? না, অবশ্যই না। এখন একটাই উপায় আছে, শুধু শুধু কি? আমাকে বলো। এই রাজ্যে ডাকাতদের উৎপাত যে রাজপুত্র দমন করতে পারবে সে রাজার কাছ থেকে অনুগ্রহ পাবে। আমি যদি তা করতে পারি তাহলে অবশ্যই আমরা একসাথে থাকতে পারবো। কিন্তু দুঃখের বিষয় হলো আমি রানীর নিজের ছেলে নই, আমার কোনো সামরিক শক্তি নেই, আমার সেনাও নেই, তাই সেই অনুগ্রহ পাওয়া কঠিন। রাজপুত্র বিপদে পড়েছে দেখে অবলি ভাবলো তার যা কিছু রয়েছে তারা একসাথে থাকলে সেগুলো তো দুজনেরই হবে। তাই সে রাজপুত্রকে তার সিংহের নেকলেসটি দিয়েছিল, যা বন্য প্রাণীদের একটি অজেয় সেনাবাহিনীতে পরিণত করতে পারে। যুদ্ধের দিনে রাজকুমাররা খালি শিঙা বহন করছিল, সৈন্যরা রাজকুমারের সাথে ছিল, আর প্রিন্স এইটেন একা ছিল বলে তারা হাসছিল। তোমার সৈন্যরা কোথায়? আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কিভাবে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়িয়ে ঘরের মোরগের সাথে যুদ্ধ করতাম আর ডাকাতদের কিছুই বলতাম না। প্রিন্স উইলিয়াম তাকে উপহাস করছিল। এদিকে রাজকুমার এইটেন বনের পশুদের শক্তিশালী পালকে ডাকছে দেখে প্রিন্স উইলিয়াম তাকে উপহাস করছিল। এই বিশৃঙ্খলার মধ্যে এইটেন দস্যুদের নিয়ে যাওয়ার পরিবর্তে তার সেনাবাহিনীকে রাজকুমারদের দলের ওপর আক্রমণ করার নির্দেশ দিল। এরপর এইটেন সেই রানীকে আক্রমণ করতে এসেছিল যে তার মাকে হত্যা করে এই রাজ্যের দখল নিয়েছে। সেই রানী তাকে আক্রমণ করে বনের মধ্যে বিতাড়িত করেছিল। না, আলি, থামো। এইটেন, বনের শক্তি খারাপ কিছুর জন্য ব্যবহার করো না, আর দয়া করে তোমার ঘৃণা কাটিয়ে ওঠো। খারাপ কাজ? তবে সে রানী কি খারাপ না? আমার মায়ের কোনো দোষ না থাকে সত্ত্বেও সে তাকে হত্যা করেছে। বংশ ছোট হওয়া কি কোনো অপরাধ? তুমি কি জানো তোমার সামনে তোমার কাছের কোনো মানুষকে হারিয়ে যাওয়া দেখতে কতটা বেদনাদায়ক? অবলি, আমি স্বপ্নেও সেসব ভুলতে পারি না। একটু একটু করে আজ 10 বছর পরে অবশেষে আমি ঘুমাতে সক্ষম হয়েছি। এইটেন তার পেছনের বিপদ বুঝতে পারেনি, কারণ উইলিয়াম তার দিকে তীর নির্দেশ করে উঠে পড়েছিল। সে এইটেনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর তীরের আঘাত নেয়। উইলিয়াম নির্মমভাবে এগিয়ে এসে সেই পড়ে থাকা শিংটি তুলে নেয়। এটা ব্যবহার করে সে তার কারাগারে থাকা বাবাকে সিংহাসন দিতে বাধ্য করবে আর বন্য প্রাণীদের নিয়ন্ত্রণ করবে। অবলি, আমাকে দেখো, চোখ খোলো। আমি দুঃখিত, সব আমার দোষ, সব আমার দোষ। আমার অনুরোধ শোনো, দয়া করে চোখ খোলো। আবলি, কেঁদো না এইটেন, এটা ভালো যে তুমি আঘাত পাওনি। কখনো প্রতিশোধ নিও না, নইলে তুমিও সুখী হতে পারবে না। তুমি ঠিক বলেছো, আমি ঘৃণায় অন্ধ ছিলাম। আমার কারণে তুমি কষ্ট পেয়েছো, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আমাকে ছেড়ে যেও না, যতক্ষণ তুমি সাথে আছো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি সব ছেড়ে দেব, আমরা বনে ফিরে যাব, ঠিক আছে? ঠিক আছে, আমি চেষ্টা করব। তার আগে দয়া করে ওই সিংটা ধ্বংস করো আর বন্য প্রাণীদের মুক্ত করো, যেন খারাপ লোকেরা এটার সুবিধা নিতে না পারে। অবলীর অনুরোধে এইটেন তার চোখের জল মুছে তলোয়ার নিয়ে এগিয়ে গেল। উইলিয়াম শিং বাজিয়ে দিল আর সঙ্গে সঙ্গে নেকড়ে আলীর দরজার দিকে ঝাঁপিয়ে পড়ল। এমন ভাবে চিৎকার করে উঠল যেন সে তার মালিকের প্রতিদ্বন্দ্বীকে জীবিত গ্রাস করতে চায়।
সবুজ বনের বাড়ি, বনের প্রাণী বন্ধু, অসীম ভালোবাসা, চিরতরে দূরে নয়। দূর থেকে নেকড়ে এই পরিচিত কণ্ঠ চিনতে পেরেছে আর তার পায়ের গতি কমে গেছে। বোকা পশু, আমার কথা শোনো আর ওদের ধ্বংস করো, আমি তোমার প্রভু। নেকড়ে ছুটে এলো, কিন্তু তার বদলে উইলিয়ামকেই মাটিতে ফেলে দিল। আমার ভাই এইডেন তাড়াতাড়ি কিছু করো, তাকে থামতে বলো। ও ভাই, আমি দুঃখিত, আমি কিছুই করতে পারি না। আলী নিজেই এটা যখন চাই। তারপর শিংটি ভেঙে গেল। এরপর থেকে বনের পশুরা নিজেদের জীবনকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করবে। এদিকে উইলিয়ামের পরিকল্পনা নষ্ট হওয়ায় সে ক্ষিপ্ত হলো আর তাদের আক্রমণ করার সিদ্ধান্ত নিল। আমাকে তোমার সাথে নিয়ে চলো। অবনীর বাসের পর একটি দৈত্যাকার ঈগল এসে তাদের দুজনকে জঙ্গলে উড়িয়ে নিয়ে গেল। রাজকুমার উইলিয়াম অসন্তুষ্ট হয়ে চিৎকার করলো আর বনের প্রাণীরা সেই শিং থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তারা এখনো অবলীকে তাদের বন্ধু হিসেবে মনে রেখেছে আর তারা অবলীকে নিরাময়ের জন্য বনের সবচেয়ে সেরা ভেষজ এনে দিয়ে সাহায্য করেছে। ঈশ্বরকে ধন্যবাদ, তুমি জেগে উঠেছো। তার প্রতিশ্রুতি মতো এইডেন তার ক্রোধ আর ঘৃণা পেছনেই ফেলে রেখেছে। এরপর তারা বনে একসাথে আনন্দের সাথে বসবাস করছিল আর রানী ও রাজকুমার উইলিয়ামকে তাদের বিশ্বাসঘাতকতার জন্য আর অতীতের অপরাধের জন্য শাস্তি দেওয়া হয়েছিল।